এখন এখন আর নয়, এখন নয়। স্যার यहाँ এই দরজা লক ছিল না, এটা খোলা ছিল, ওই সাইডেটা লক ছিল না, অ্যাকচুয়ালি নিচ থেকে পাওয়ারটা এসে এই লাইনে ঢুকেছে। এই ঘরটার মধ্যে ওরা 4-5টা স্টিচিং মেশিন ইউজ করতো ওই জন্য তৈরি করে। তো এই যে পয়েন্টগুলো করা আছে, ওই যে সুইচ বোর্ড, ওখানে ম্যাক্সিমাম 7 সার্কিটে 800 ওয়াটের বেশি লোড দেওয়াই যায় না, ওখানে অনেক বেশি লোড দেওয়া রয়েছে। আর তাছাড়া যা তারগুলো ইউজ করা হয়েছে সব 0.75 তার, মানে একদম সরু সরু তার। ওই তারগুলো যে কোনো সময় ইয়ে হয়ে যায়, ওভারলোড হয়ে গিয়ে বার্ন হতে পারে। মানে এরকম বিভিন্ন কারণে হতে পারে। আর যে 1.5 এর নিচে তার দেওয়াই উচিত না। যেটা থাকতো তার মধ্যে হচ্ছে এদের কেয়ারটেকার কাম হচ্ছে কাইন্ড অফ সুপারভাইজার ছিল, কি কি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, মানে ওই একে এখানে একটা আলাদা দিয়ে রেখেছিল, মানে এর কিছু একটা এর পোর্টফোলিও ছিল। মানে এটা তো নিজের তাদের দোষ নয়, এটা কোনো অন্য কারোর দোষে কেউ ভুগবে, এটা তো বুঝতে পারে না। তো আপনি এটা পুরোটা দেখে নেবেন, ইউ গেভ ডাউন মাই নাম্বার, আর পেশেন্ট কেমন থাকে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আজকে যেখানে ঘটনাটি ঘটেছে এটা একটি লেদার পার্সেল ফ্যাক্টরি, তার তো কোনো ট্রেড লাইসেন্স নেই, তার কোনো বাড়ির এনওসি নেই, ফায়ার লাইসেন্স নেই। তো বারবার আমরা এই ঘটনা দেখছি, অবাক হওয়ার তো কিছু নেই। আগের সরকারে আপনাকে টেবিলের তলায় কয়েক হাজার টাকা, কয়েক লাখ টাকা দিতে হবে, সব কাজ হয়ে যেত। মাঝখান থেকে লোকগুলো মরছে। বারবার আগুন হলেই আগের সরকার বলতো ফায়ার অডিট হবে, তারপর সব ঠিক হবে, তারপরেও একের পর এক ঘটনা ঘটেছে। কত কি অডিট হয়েছে, কত কি ব্যবস্থা হয়েছে আপনিও জানেন, আমিও জানি। আমরা আগে কি ঘটেছে আমি আর দেখতেও যাব। আমি আমার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, যে বিল্ডিং উইদাউট এনওসি, ফায়ার লাইসেন্স নেই বা সরকারি নিয়ম মেনে করা হয়নি, নোটিশ পাঠান। দর্শক, আজকে কলকাতার তপসিয়াতে একটা অগ্নিকাণ্ড ঘটে, 2 জন মারা গেছেন এবং আরও 3 জন জখম, মারাত্মক শুনছিলাম। তপসিয়া জিজে খান রোড, দেখতে পাচ্ছেন এলাকার চেহারা। আমি ওই এলাকা খুব ভালো করে চিনি, যেহেতু আমি ওখানে থাকতাম। আমি মানে কলকাতায় যে পড়তে গিয়েছিলাম, এখানে উচ্চ মাধ্যমিক দিয়ে আমি এই তপসিয়া এলাকায় থাকতাম অনেক দিন। আমার অনেকটা সময় কেটেছে ওখানে থেকে, পড়াশোনা করতাম। আমাদের গ্রামের একজনের কারখানা ছিল, ওই থাকতাম, কষ্ট করেই থাকতাম। তো ওখানে আমি সব চিনি, অলিগলি চিনি বলতে পারেন। আমি দেখেছি ওখানে বাড়িগুলো কীভাবে তৈরি হয়েছে এবং বাড়িগুলোর কি অবস্থা, যৌতুকগৃহ। আর ওই বসতি এলাকার মধ্যেই চামড়ার কারখানা, ব্যাগের কারখানা, এইসব। আমার আরও একটা অগ্নিকাণ্ড ওই জিজে খান রোডের ওখানে মনে পড়ে যাচ্ছে। তখন আমি একটি হাউসে কাজ করছিলাম, খবর এখনে, সেখানে তো একসঙ্গে 10-12 জন মারা গেছিলেন। এখানে মাঝে মধ্যেই আগুন লাগে, বসতির মধ্যেই কারবার, চামড়ার কারবার, ব্যাগের কারবার আছে, আগুন লাগে, মানুষ মারা যান। যখন ঘটনা ঘটে তখন অনেক কিছু বলা হয়, তারপর আবার জেকে সেই অবস্থা, মানে ফায়ার লাইসেন্স ছিল না, এই ছিল না, সেই ছিল না, অনেক কথা শোনা যায়। তো আবার জেকে সেই আবার এক অগ্নিকাণ্ড ঘটে। তো এটা চলেই ওখানে। তো এবারে ঘটেছে। তো ঘটার পরে নতুন যিনি মন্ত্রী হয়েছেন, অগ্নিমিত্রা পল, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, উনি ওখানে পৌঁছান, খতিয়ে দেখেন। নিশ্চয়ই মারাত্মক অভিজ্ঞতা হয়েছে, বুঝতেই পারছেন। এইরকম একটা এলাকা, ওই যে ছোট্ট জায়গা, তারের মানে যে ওয়্যারিং যেটা, সেটা ঠিকঠাক ছিল না, শর্ট সার্কিট ইত্যাদি, মাঝে মধ্যেই শর্ট সার্কিট ওখানে হয়। উনি খুব বুঝেছেন। আমি চেষ্টা করছিলাম ওনাকে ফোনে ধরার, অনেকটা রাত হয়ে গেছে বলে পাইনি। আমার ডিরেক্টলি ওনার সঙ্গে এই তপসিয়া তিলজলা এলাকার অভিজ্ঞতা জানার খুব ইচ্ছে ছিল। তো আমি জানি, মানে ওনার অভিজ্ঞতাটা জানতে চাইছিলাম, পরে আবার কথা হবে হয়তো। তো বিষয়টা যেটা হচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে, উনি হাসপাতালেও গেছিলেন দেখতে, এখান থেকে করে পেশেন্টদের খোঁজ খবর নিয়ে এসছেন।
আর যেটা বলে এসছেন যে নিয়ম মেনে না কাজ করলে, আগে যা হয়ে গেছে, এখন যদি নিয়ম মেনে কাজ না করা হয় তাহলে কিন্তু সব অ্যাকশন হয়ে যাবে, টাকা পয়সা দিলে সব কিছু অনুমতি পাওয়া যাবে, অবৈধ থাকা সত্ত্বেও এসব কিন্তু হবে না, এটা উনি ওখানে বলে দিয়ে এসছেন। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। ফের একটা অগ্নিকাণ্ড ঘটলো নতুন সরকারের আমলে। এখনও দমকল মন্ত্রী ঠিক হয়নি, তার আগেই মানে আগুন লেগে গেছে। ওদিকে প্রাক্তন দমকল মন্ত্রী তো জেলে চলে গেছেন। আমি দর্শক এই ঘটনার সঙ্গে দুটো কথা বলতে চাই। এটা তো একটা ইনসিডেন্ট, আমি এতে দুটো বিষয় আমি বলতে চাই। প্রথমত, আমি একটা খবর ওখান থেকে নিচ্ছিলাম যে তপসিয়ার পরিবেশ কতটা পাল্টেছে। তপসিয়ার পরিবেশ পাল্টানো, যারা সাংবাদিক ওখানে গেছিলেন তাদের কাছ থেকে খবর নিচ্ছিলাম যে তপসিয়ার পরিবেশ কেমন। মানে একটা সময়ে তপসিয়াতে এরকম অগ্নিকাণ্ড এরকম কিছু ঘটলে না, মিডিয়া যে কাজ করবে সেটাও ঠিক করে কাজ করতে পারতো না, পুলিশ যে ঢুকবে সেটাও ঢুকতে পারতো না। এত দাদাগিরি ওখানে থাকে, সব বড় বড় সব দাদা বেরিয়ে যেতেন, লিডার, টিএমসি লিডার। না মিডিয়াকে ঠিক করে কাজ করতে দেবে, না মিডিয়াকে ঘটনার গভীরে পৌঁছাতে দেবে, না পুলিশকেও মানে পৌঁছাতে দেবে। বিরাট সব দাদা, সব ব্যারিকেড করে থাকবে, এর বেশি যাওয়া যাবে না ইত্যাদি। আমি আজকের যে রিপোর্টটা পেলাম দর্শক, যে সেই সব দাদাগিরি শেষ, শুধু সরকারটা পাল্টেছে, সব দাদাগিরি শেষ। আজকে নাকি কেউ কোনো বাধা দিচ্ছিলেন না, যেসব দাদাদেরকে দেখা যেত ওই সব এলাকায় কেউ নেই, মিডিয়া অবাধে কাজ করেছে, যতটা গভীরে যাওয়ার রিপোর্টের জন্য যেতে পেরেছে, কোনো সমস্যা নেই, পুলিশও তাদের মতো করে কাজ করতে পেরেছে। এবং আজকের এই যে পরিবেশ ছিল কাজের নিরিখে এরকম একটা ঘটনা, সেখানে পুলিশও অবাক, মিডিয়ার লোকেরাও অবাক যে এত চেঞ্জ হয়ে গেল। দেখুন, এই তপসিয়ার এইসব এলাকা মুসলিম অধ্যুষিত, যেখানে ঘটনা ঘটেছে পুরো মুসলিম এলাকা। তো সেখানে মানে এই না যে ওখানে সব বিজেপির লোক, মানে বিজেপির কোনো ভোট পড়েছে, ওখানে একচেটিয়া টিএমসি। বামেদের কিছু ভোট একটা সময় ছিল, এখন একচেটিয়া টিএমসি, জাভেদ খানের এলাকা, বুঝতেই পারছেন। তো ওখানে বিজেপি নেই লোকালি, সব টিএমসির মানে মুসলিম শুধু সরকারটা হয়ে গেছে বিজেপির, সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, বলছে পুরো ঠান্ডা। আমি দর্শক যেটা ভাবছিলাম, যদি এই রকম ঠান্ডা পরিবেশ থাকতো তাহলে এই যৌতুকগৃহ, এই যে যত ইলিগাল কনস্ট্রাকশন, ওখানে আপনি যদি যান, মানে প্ল্যান করা, পাস করা, যদি বিল্ডিং খুঁজে দিতে বলি, আপনি শয়ে হাজারে বিল্ডিং ক্রস করে চলে যাবেন, প্ল্যান করা বাড়ি পাবেন না সহজে। হয়তো তারার মতো একটা দুটো থাকতে পারে, সব ইল্লিগাল, ম্যাক্সিমাম ইল্লিগাল। যেমন করে পেরেছে তুলেছে, ছাড় কোনো বালাই নেই, ফায়ার সেফটি মেজার্সের কোনো বালাই নেই, যে বিল্ডিং তৈরি হয়েছে তার মেটেরিয়ালসের কোনো নেই। 20 বছর এখন তো সব এই সবে শুরু হয়েছে, তো এবার দেখবেন আর কয়েক বছর পর কীভাবে দেখবেন বিল্ডিংগুলো খসে পড়ছে আর বড় বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে। আর একটা বিল্ডিং যদি 4 তলা হয়, 4 তলাতে যদি এক একটা তলায় যদি ছোটো ছোটো ফ্ল্যাট 2টো বা 3টে থাকে, ছোটো ছোটো বাড়ি তো সব ওখানে, তো তার মানে একটা বিল্ডিংয়ে যদি 12টা পরিবার থাকার মতো জায়গা থাকে, সেখানে লোক থাকে অন্তত 100। সব বিল্ডিং ওই রকমই, সব বিল্ডিং মানে খাটের ওপরে বাবা মা, খাটের নিচে 3টে ছেলে, 4টে 6টা ছেলে, যা সব আর কি, মানে এই টাইপের লোকে গিজগিজ করে তপসিয়াতে। এমনই মানে কনজাস্টেড এমন অবস্থা, এত লোকের বসবাস ওখানে। একটা বিল্ডিং যদি কোনো কারণে কোলাপস হয়ে পড়ে, কত লোক যে মারা যাবেন আমি মাঝে মধ্যে ভাবি। তখন থাকতাম, আমারও মানে উপায় ছিল না, থাকতাম ওখানেই থাকতাম। আমার খুব কষ্টের লাইফ গেছে কলকাতায়, তো ভাবতাম, কিন্তু কিছু করার ছিল না। আমি কদিন আগে একবার গেছিলাম, থাকিনি, মানে একটা কাজে ওই দিক দিয়ে, কদিন বলতে তাও হয়ে গেছে 1 বছর আপ গেছিলাম। আমি ভাবছিলাম যে যা দেখতে পাচ্ছি, যে মাঝে মধ্যে ভূমিকম্প শুনি না, যদি একবার দুলে যায় ওই এলাকাটায় কী হবে। কোনো কোয়ালিটি নেই বিল্ডিংয়ের, কোনো কোয়ালিটি নেই, কিচ্ছু নেই। অনেক বিল্ডিংয়ের প্লাস্টারই করা হয়নি এখনও, বাইরে প্লাস্টার নেই, ড্যাম হয়ে। তো এগুলো কী হবে বলুন তো? 8-10 বছর, মানে আর ধরুন অনেক বিল্ডিংয়ের বয়স 20 বছর পার হয়ে গেছে, আর ধরুন 10 বছর 20 বছর ধরছে, তারপর কী হবে ওগুলো? তার মধ্যে কোনো একটা ঘটনা দুলে যায় একবার, আমাকে ভাবায় যে এই সব এলাকা, রাজাবাজার,
মেটিয়া বুরুজ, মুসলিম এলাকাগুলো, ট্যাংরা, যেগুলো মুসলিম এলাকা, সেখানে এই রকম সব ইলিগাল কনস্ট্রাকশন অবাধে হয়ে গেছে। পুলিশও জানতো, নেতারাও জানতেন, সব পয়সার বিনিময়ে স্কোয়ার ফুট, পার স্কোয়ার ফুট টাকাটাকে বুঝিয়ে দাও পুলিশকে এবং নেতাদেরকে। এইভাবে ওখানে হয়েছে কারবার। নেতারা ফুলে ফেঁপে উঠেছেন, কিন্তু মানুষজন তারাও অনেক টাকা দিয়েই কিনেছেন তাদের মতো করে, তারা ওই বিপদকে হাতে নিয়ে থাকেন। আর এই যে দেখুন না, ফায়ার সেফটির কোনো বেলাই নেই, একটা আগুন লেগে গেলে বেরোতে পারবেন না, ছোট্ট ছোট্ট সিঁড়ি, বেরোতে পারবেন না। আমার অভিজ্ঞতা আছে তফসিল সম্পর্কে, আমি সেই জন্য কথাটা বলছি, পুরো অভিজ্ঞতা আছে। আমি ওখানকার প্রতিটা গলি গলি সব বলে দেবো। অনেকগুলো বছর কেটেছে আমার, অনেকগুলো বছর, 99 সাল থেকে, 99 থেকে আমি ওখানে ছিলাম অন্তত 5-6 সাল বা তারও বেশি, না মাঝখানে আরও একবার থাকতাম, ফ্যামিলি নিয়েও ছিলাম। খুবই বিপজ্জনক জায়গা। তো যারা খুবই আমাদের মতো লোক, তো আমরা হাই রেন্টে ছিলাম, কোনো ফ্ল্যাট কখনো ছিল না। আসলে ওখানেই থাকতাম, তো পড়াশোনা করতাম, তো একটা পরিচিত হয়ে গেল। আমার বিয়ের পরেও আমি কিছুদিন ছিলাম ওখানে, তারপর তো আরামবাগ চলে এসেছি। তো দর্শক, আমি যেটা বলছি যে পরিবেশ পাল্টেছে, তখন কি দাদাগিরি, এটা এখন শুনলাম পরিবেশ পাল্টেছে। আমি সেই সঙ্গে আর একটা কথা বলি, অগ্নিমিত্রা পল নগর উন্নয়ন মন্ত্রী হয়ে ওখানে পৌঁছে গেছেন। কেন গেছেন ওখানে? কেন গেছেন বলতে আমি এই সেন্সে বলছি, ওনাদের কি যাওয়ার কথা ওখানে, বা ওনারা যাবেন এই প্রত্যাশা কি ওখানকার মুসলিমরা কখনো করেছিলেন? যদি করে থাকেন, কেন করবেন? আপনারা তো বলতেন যে বিজেপি মুসলমান বিরোধী, সুতরাং বিজেপিকে আনা চলবে না, মুসলমানদেরকে বের করে দেবে, মুসলমানদের জন্য কিছু করবে না, বিজেপি সরকারের না। টিএমসি বুঝিয়েছে, আপনারা বুঝেছিলেন। তো তাই বলছি যে, এবং এনারা তো হিন্দু ভোটটাকে ঐক্যবদ্ধ করার জন্যও হিন্দু ভাই বলেছিলেন, কিন্তু তারপরেও কেন গেছেন? তো যখন গেছেন, তার মানে কী প্রমাণ হচ্ছে? এটাই প্রমাণ হচ্ছে, ওনারা যে কথাটা বলেছিলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, উনিও বলেছিলেন সরকার কিন্তু সবার। আক্ষেপ আছে আমাদের যে মুসলমান আমাদেরকে ভোট দেন না, তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে ভাবতে হবে, ফালতু সময় নষ্টর দিকে। সরকার কিন্তু সবার। কথা কি রাখছে এই সরকারটা? পুরো নগর উন্নয়ন মন্ত্রী কি গেছেন? যাওয়ার তো কথা না তো, কারণ বিজেপির সরকার, মুসলমানদের দেখতে পারবেন না এনারা, এটাই তো বলতেন। তো সেই জন্যই তো আটকানোর জন্য ভোট দিতেন, দিদিকে আনার চেষ্টা করতেন। গেছেন কি এনারা? নাই যেতে পারতেন। মুসলিমদের সেই অর্থে ভোট নেই, কিছু সামান্য থাকতে পারে, এসেছে। মুসলিম ভোটের উপর নির্ভর করে কিন্তু পরিবর্তন আসেনি, বরং মুসলিম ভোটের জন্য পরিবর্তন আটকে যাচ্ছিল, সেটা ওনারা ভালো করে জানেন। ওনাদের সনাতনী হিন্দুদের ভোটে সরকারটা এসছে, কিন্তু সরকার যখন গঠন হয়েছে, যখন অগ্নিকাণ্ড ঘটেছে, সরকারের মন্ত্রী ছুটে গেছেন। এটা হচ্ছে সরকার, জনগণের সরকার। এটা টিএমসির সরকার না, বা এটা বিজেপির সরকার না, জনগণের পশ্চিমবঙ্গ সরকার। যেটা সমীর ভট্টাচার্য বলেছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, পার্টির সরকার না, মেনটেন করছেন। আবার বলছি, ওনাদের আক্ষেপ আছে, থাকারই কথা। যতই কেন্দ্রীয় সরকার সবার জন্য উন্নতি করুক, তবুও একটা অ্যান্টি বিজেপি নানানভাবে করা হয়, আর ভোট আসে না। টিএমসি যা বলে তাই শোনে। তো এনারা ওই বাদ দিয়েই ভোটটা করিয়ে জিতেছেন। কিন্তু সরকার যখন গঠন হয়েছে, নতুন সরকার, ছুটেছেন অগ্নিমিত্রা পল। একবার এলাকা ঘুরেছেন, দেখেছেন, হাসপাতালে বলে এসছেন কোনো কিছু হলে আমাকে খবর দেবেন। তারপরে তো ওইসব বলছেন, অ্যাকশান কিন্তু এবার হবে ডিরেক্টলি, কোনো ছাড়ছড় নেই। নিয়ম মেনে কাজ করো, নাহলে হটো। কোনো কারখানা, বসতি এলাকায় কারখানা, তার কারখানার পরিবেশ আছে কিনা, ফায়ার লাইসেন্সের যে ব্যাপার আছে কিনা, এইসব দেখতে হবে। থাকলে করো, না হলে হটো, এটাই করতে হবে। তো দেখুন, হিন্দু মন্ত্রী বলবো আমি, এই সরকারটা যেহেতু ওদের ভোটে এসেছে, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার আবার কী আছে, সত্যিই তো আমি তো ফ্যাক্টটা আমি বুঝি, তো ফ্যাক্টটা আমি বুঝি, বা আক্ষেপটাও তো বুঝি। আমি তো কতবার বোঝানোর চেষ্টা করেছি। তো এই যে উনি গেছেন, এটা মুসলিমদের শুকরিয়া আদায় করা উচিত, যে যা বলতাম কত কি আমাদেরকে ভাবানো হতো, কিন্তু বাস্তবটা কি দেখছি। ছুটে চলে এসছেন তপসিয়া, নাই যেতে পারতেন, চলে এসছেন। শুকরিয়া আদায় করা উচিত এই যে অগ্নিমিত্রা পল গেছেন। আমি একটা কথা শুধু বলে শেষ করব, দিদি এখন মন্ত্রী, আপনি তো গেলেন, দেখে তো এলেন,
নগর উন্নয়ন মন্ত্রী হয়েছেন, নিশ্চয়ই আরও অভিজ্ঞতা হবে। এইগুলোর একটা বিহিত করুন। এত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, এইগুলো যদি একটা কিছু ঠিকঠাক দিক না বের করা যায় না, বড় বিপদ কিন্তু চোখের সামনে। পিলপিল করে লোকজন মারা যাবেন, পিলপিল করে। খুব টাফ কাজ আমি জানি, সবাই ফ্ল্যাটে আছেন, কাকে সরাবেন, ভাঙতে গেলেও তো লোকগুলো কোথায়, একটা বিল্ডিংয়ে বললাম না 60, 70, 80, 100 জন পিলপিল করছেন, তপসে যাবেন, ছোট রাস্তা, হাঁটবার জায়গা পাবেন না। আর নোংরার তো কোনো শেষ নেই। তো সুতরাং কিছু করুন, এই পিছিয়ে পড়া শ্রেণী আরও যাতে পিছিয়ে থাকে সেই চেষ্টা তো টিএমসি করেছিল। কিছু করুন, এইগুলো নিয়ে আলাদা প্ল্যান করুন। আর অনেক প্রশ্ন রয়েছে, গুলশান কলোনি ইত্যাদিতে ইল্লিগাল লোকজনদের বসবাসও অনেক সময় বলা হয়ে থাকে, সেগুলো যা করার করুন, কিন্তু শহরটাকে একটু ভালো করে তৈরি করুন। আপনারা বলেছেন, একটু দেখুন। এই অবুঝ লোকেরা একটা সময় বুঝবে, আরও বুঝবে যে আমাদেরকে কে ভুল বুঝিয়ে কীভাবে বেল ভেঙে খাচ্ছিল, আর নতুন সরকার কি ভাবছে, কি প্ল্যানিং করে এগোতে চাইছে, নিশ্চয়ই বুঝবে। বোঝা উচিত যে এত কিছুর পরেও নতুন সরকারের মন্ত্রী ছুটেছেন। তো যাই হোক, আপনি একটু দেখুন যদি এই পিছিয়ে পড়া মানসিকতার লোকজনেরা যদি একটু আপগ্রেডেড হতে পারেন, যদি নিজেদের ভালোটা তারা বুঝতে পারেন, একটু দেখুন। আর কি বলবো, দর্শক বলবেন, নতুন মিনিস্টার তো ছুটলেন, দেখলেন, এবং আমি আমার অভিজ্ঞতাও শেয়ার করলাম। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।